সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইমামুল হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিথস্ক্রিয়ার আজকের পর্বে। প্রতিবারের মতো আজকেও আমরা আমাদের পারিবারিক সামাজিক জীবনের কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো এবং সে বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বেশ কজন অতিথিকে আমাদের স্টুডিওতে। শুধু দর্শক, আমরা লেখাপড়া করি জীবনের গুণগত মান উন্নত করবার জন্যে, জীবনের বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্যে। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের লেখাপড়ার ধরন পাল্টে যাচ্ছে, আমাদের মাইন্ডসেটের ভিতরে একটি পরিবর্তন এসছে, লেখাপড়ার সিলেবাসের ভিতরে পরিবর্তন এসছে। কিন্তু আমরা এক এক শিক্ষা ব্যবস্থায় এক এক রকমের মাইন্ডসেট দেখতে পাই শিক্ষার্থীদের ভেতরে, অভিভাবকদের ভেতরে, এবং শিক্ষার্থীরাও লেখাপড়ার বাইরে অনেক রকমের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন। এবং আমাদের যারা অভিভাবক তাদের ভিতরে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে শিক্ষার্থীরা হয়তো অধিকাংশ সময় লেখাপড়ার চেয়ে অন্যান্য কাজগুলোকে, যেটাকে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে পারি, কিংবা সমাজের অন্যান্য বিষয়ের সঙ্গে তারা যে যুক্ত হয়ে পড়ছে, এটি তাদের মূল যে লক্ষ্য শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা অর্জনের, সেটি থেকে তারা দূরে চলে যাচ্ছে কিনা। আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। শুধু দর্শক, আসুন তাহলে সরাসরি আমরা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রথমেই যারা শিক্ষার্থী আছে, আমি শুরুতে বলেছি যে আমরা শিক্ষা গ্রহণ করি, আমি কয়েকটি কথা বলেছি, কিন্তু কেন করি, জীবনে আমরা কেন শিক্ষার্থী, লক্ষ্য কি? শিক্ষা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষা যদি হাতিয়ার, সেই হাতিয়ার দিয়ে কি যুদ্ধ হবে? আমাদের মানুষ হওয়ার পথে যুদ্ধ হবে। মানুষ হওয়ার পথে যুদ্ধ হবে। আর কি? এটা বুদ্ধিমত্তার সাথে ট্যাকল দেওয়ার জন্য আমাদের শিক্ষাটা অপরিহার্য। মানে নিজেকে বৃহত্তর জীবনের জন্য প্রস্তুত করবার জন্য, বৃহত্তর জীবন এবং বৃহত্তর সমস্যা মোকাবেলা করার জন্য। আর কিছু? ব্যাপারটা ঠিক এরকম হতে পারে যে আদিম যুগে আমরা আমাদের অস্তিত্ব বিস্তারের জন্য বা রক্ষা করার জন্য লড়াই করতাম, সেটা দৈহিকভাবে লড়াই করতাম, পেশি শক্তির একটা ব্যাপার ছিল। কিন্তু এই সভ্যতার যে ক্রমবিকাশ, সভ্যতা যে বলছে যে সভ্য কথাটা আছে, সেই লড়াইটা আমরা এখন জ্ঞান দিয়ে করছি। সেই জ্ঞানের একটা সুসংবদ্ধ একটা জ্ঞান অর্জনের জন্যই আমরা লেখাপড়া করছি, তাই তো? তোমরা কিছু বলছো? যে একাডেমিক শিক্ষা বুঝি সেটাকেই না, আসলে শিক্ষার যে বিষয়টি সেখানে স্বশিক্ষার একটা বস্তু আছে। কিন্তু লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে প্রথমত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সেই মানে লড়াইয়ের জন্য প্রস্তুত করা, অর্থাৎ নিজেকে স্বশিক্ষার মাধ্যমে শিক্ষিত করে নিজেকে ক্যারিয়ারের জন্য প্রস্তুত করা, নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। ধন্যবাদ। আমার মনে হয় শিক্ষার্থীদের ভেতর থেকে আর কিছু বিশেষ কিছু বলবার নেই। আমাদের স্টুডিওতে দুজন শিক্ষক আছেন। আমি আগে আপনাকে বলি যে যা শিক্ষার্থীরা যে বললো শিক্ষার লক্ষ্য, আপনি এর সঙ্গে কিছু যুক্ত করতে চান কিনা, অ্যাড করতে চান কিনা? ধন্যবাদ। আসলে শিক্ষার লক্ষ্য তো অবশ্যই আছে যে সে শিক্ষা অর্জন করে আসলে নিজে তার পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হবে, কিন্তু এর পাশাপাশি তার ভেতরে যে সুপ্ত প্রতিভাগুলো থাকে, সে যেখানে স্বচ্ছন্দ বোধ করে আসলে সেখানেই সে পরিশীলিত হওয়ার চেষ্টা করে। শুধুমাত্র যে সে জীবনে প্রতিষ্ঠা লাভই তার একমাত্র উদ্দেশ্য তা কিন্তু নয়, তার একটা আত্মতৃপ্তিও কিন্তু থাকে। যেখানে সে তৃপ্তি পায় সেখানেই কিন্তু সে চলে যায়। এজন্য আমরা লক্ষ্য করি যে লেখাপড়ার পাশাপাশি সে অন্যান্য কাজে জড়িত হয়ে পড়ে। আগে যেমন একটা কথা ছিল ছাত্রনং অধ্যয়নং তপঃ, কিন্তু আমার মনে হয় যে ইদানিংকালে যখন যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার অত্যন্ত উন্নয়ন ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে তারা যুক্ত হচ্ছে। এটা যে শুধুমাত্র বর্তমানে হচ্ছে তা না। যেমন আজকে আমরা বলতে পারি নজরুল ইসলামের কথা বলছি, আমাদের জাতীয় কবি, তিনি যদি সেই ছাত্রনং অধ্যয়নং তপঃর মধ্যে থাকতেন তাহলে বোধহয় আমরা এই ধরনের কবি পেতাম না, এমনকি আমাদের রবীন্দ্রনাথকে আমরা পেতাম না। আচ্ছা, ঠিক আছে, আমি আপনি বিষয় বুঝতে পেরেছি। এখন অভিভাবকরা হয়তো বলতে পারেন যে সবাই যদি নজরুল হয়ে যায়, রবীন্দ্রনাথ হয়ে যায়, তাহলে আর সাধারণ কি হবে? এখানে কয়েকজন অভিভাবক আছেন, আমার মনে হয় আমরা দেখছি যে ছাত্রদের মধ্যে থেকে আস্তে আস্তে কমতে থাকছে। এরা পাশাপাশি নাটকে আসছে, এরা রাজনীতিতে আসছে, এরা লেখাপড়ায় থাকছে, খেলাধুলায় আসছে। হ্যাঁ, ইভেন কি যেমন একটা উদাহরণ দিতে পারি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই সময় আমরা যদি 10 জন ছিলাম খুব ক্লোজ, তাদের মধ্যে সবাই কিন্তু 10 জনই কিন্তু আমরা আজকে সমাজের উচ্চ স্থানে নাই। কেউ একদম নিম্ন স্তর আছে, কেউ দোকানদার, কেউ খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, কেউ বা ছড়া আঁকছে। বাট আমরা কিন্তু সবাই লেখাপড়া করেছিলাম, তাই না? ইউনিভার্সিটিতে সবাই একত্রে বসতাম আমরা। কিন্তু এই যে ডিভাইডেশনটা হয়ে গেছে, এটা উনি যেটা বললেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, যে বিষয়টা হলো যে তার পরিশীলতা, আত্মতৃপ্তির যে বিষয়টা, সুতরাং সেদিকেই তাকে টেনে নিয়ে গেছে।
লেখাপড়াটাই মূল তার কাছে ছিল না। তো আপনি কি এটাকে ভালো মনে করছেন না? আমি এটাকে মনে করছি যে একটা মানুষের শিক্ষার সাথে সাথে তার অন্যান্য যে সৃজনশীলতা থাকা, সেটাকে ব্যাপ্তি লাভ করানোর একটা সুযোগ করে দেওয়া বাবা মার আচ্ছা দায়িত্ব। ঠিক আছে, আমি একটি বিষয় বলতে চাই। স্যার বলেছেন যে অনেকে শিক্ষার্থীরা লেখাপড়ার বাইরেও সৃজনশীল কাজে যুক্ত। শিক্ষার্থীরা যেটাকে সৃজনশীল কাজ বলছে, অনেক সময় অভিভাবকরা তাকে সৃজনশীল কাজ মনে করছেন না হয়তো। আমি জানি না অভিভাবকদের দৃষ্টিভঙ্গি, যে বাচ্চারা অনেক সময় মানে শিক্ষার্থীরা অনেক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা হয়তো বলছি তুমি বেশি সময় নষ্ট করছো, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেখাপড়া। সবসময় কি তারা সৃজনশীল কাজে যুক্ত হচ্ছে? না, তা হচ্ছে না। এখানেও আমরা যে এটা সমস্যাটা দেখছি, যে ছেলেকে পাঠালাম গণিত অলিম্পিয়াডে, সেখানে যে সে গণিত অলিম্পিয়াডের যে মূল মুখ্য বিষয়, সেই বিষয় থেকে না থেকে সে তার ফ্রেন্ডস, নতুন নতুন ফ্রেন্ডস খুঁজতেছে। তার হাতে মোবাইল দিয়ে দিলাম, সে মোবাইলে রিয়েল যে চর্চা, যে বাবা আমি অমুক জায়গায় আছি, তা না করে সে অন্য ফ্রেন্ডসের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়ে আসি, আমি শিক্ষার্থীদের কাছে আসি। প্রথম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সৃজনশীল কাজ, আমরা এটার ডেফিনেশনে যাব না। তোমরা কে কোথায় কিভাবে যুক্ত আছো, অথবা লেখাপড়ার বাইরে কি কাজ করছো যেটাকে আমরা বলতে পারি সৃজনশীল কাজ? অ্যাকচুয়ালি এতক্ষণ আমার ফ্রেন্ডরা যা বললেন বা আমাদের স্যাররা যা বললেন, আমি ওটার সাথে একমত। বাট তার চেয়ে বেশি আমি একমত যে নট অনলি আমাদের পড়াশোনা, বাট আমাদের ভবিষ্যতে যদি আমাদের স্টাবলিশ হতে হয়, আমি স্টাবলিশমেন্টের কথা বলছি, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, যদি আমাদের স্টাবলিশ হতে হয়, ডেফিনেটলি আমাদের অবভিয়াসলি এরকম কিছু কাজ করতে হবে যেগুলো আমাদের ভবিষ্যৎকে আগাবে। যদি আমি একটা উদাহরণ দাও যে কাজ তুমি করছো যেটাতে মনে হচ্ছে তোমার ভবিষ্যতে খুব বেশি কোনো একটা লাভ হবে, এরকম। অবভিয়াসলি আমি বলতে পারি, যেমন আমি ইউএনডিপির সাথে কাজ করেছি, পার্সোনাল ইউএনডিপির সাথে 2 বার কাজ করেছি আমি। বাংলাদেশের মানে কি ধরনের কাজ, যাতে করে আমাদের কাজটা, আমরা ছিলাম ওখানকার ইনফরমেশন অফিসার, আমরা ইনফরমেশন ডেস্কে। সুতরাং উন্নয়ন মানে ইউএনডিপি কি কাজ করছে, হ্যাঁ কি কাজ করছে বিষয়গুলো নিয়ে তোমরা জানতে পারছো। অ্যাওয়ারনেস অফ পিপল, মানুষদেরকে এটা বোঝানো ইউএনডিপির কাজগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে কিরকম কাজগুলো হচ্ছে আর ডেভেলপমেন্টটা কিরকম হচ্ছে। আমরা কিন্তু পার্সোনালি ইনক্লুড হয়েছিলাম ওদের সাথে। সো এটা কিন্তু আমাদের এক ধরনের, এটা হচ্ছে তোমার লিডারশিপ ক্যাপাসিটি বাড়ছে, লিডারশিপ ক্যাপাসিটি বাড়ছে আমাদের, তুমি কিভাবে হ্যান্ডেল করতে হয় বিভিন্ন বিষয়গুলো হতে জানতে পারছো। অবভিয়াসলি। আর কি আছে, আর কি মানে একটা ব্যাপার আছে যে আমি যখন ক্লাস, তুমি কোথায় কি করছো, কিসের সঙ্গে, কোন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত? জি আমি বিতর্ক করি, পাশাপাশি আমি ইউনাইটেড নেশন ইউথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাথে যুক্ত। আর কে? আমি একটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট, আমি একটি সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আমি বিতর্ক করতাম, সেজন্য আমি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট। আমি একসময় আমি রেগুলারলি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এছাড়াও ইউনিসেফের সঙ্গে আছি। আমার কাছে মনে হয় আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে, যখন ভাইবা দিতে গিয়ে কোনো বেসিক জিনিস জানা সত্ত্বেও সে যখন একজন মানুষ বলতে পারে না ঠিক মতো, তখন আমার কখনো সেই জায়গাটা দিতে গিয়ে কখনো সমস্যা হয় না। আমি প্রেজেন্টেশনটা আমার স্কিলের পাশাপাশি সমানভাবেই তুলে আনতে পারছি, কারণ আমি সেই ব্যাপারে কনফিডেন্ট। প্লাস যখন একটা এমন বিষয়, নতুন একটা বিষয়ে শিক্ষক এসে কথা বলছেন, তখন আমি দেখি যে হ্যাঁ এই জিনিসটা সম্পর্কে একটু হলেও আমি অমুক বইতে পড়েছি, কারণ আমি কুইজ করতে গিয়ে আমার এগুলো আমার আগে থেকেই পড়া। এই বিষয়গুলো হয়তো যে রেগুলার সিলেবাসের ভিতরে নেই। হ্যাঁ, রেগুলার সিলেবাসের ভিতরে নেই। এটা তোমাকে মানে কনফিডেন্স লেভেলটা তোমার বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা আর কারো কিছু? আমি মনে করছি যে আমি আসছি। জি আমি মনে করছি যে আমি নিজে আছি ডিসিএল এর সাথে, এটা হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের একমাত্র বিতর্ক সংগঠন, আমি সেখানকার প্রেসিডেন্ট। আমি মনে করি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে যে আমি বিতর্ক করছি, এটা হচ্ছে আমাকে সাহায্য করছে সকল ক্ষেত্র থেকে অর্জন করে নেওয়ার একটি সামর্থ্য আমার মধ্যে নিয়ে আসছে, যে আমি কোনো কিছু থেকে আমি যে কোনো কিছু আমি যা আশা করছি, আমার যা পাওয়ার আমি তা অর্জন করে নিতে পারছি। আর ভিন্ন মত নিয়ে সহনশীলতা তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি। অন্য কি কথা, আর কারো কিছু? কে কি? আমার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আজকে ওই ছেলেটির দিকে যদি আমরা তাকাই, যে সে ঢাকার একটা ছেলে বা সে ভালো একটা স্কুলে রয়েছে, সে এখানে এসে কথা বলতে পারছে, কিন্তু অ্যাট দ্য টাইম আমরা যদি গ্রামের একটা ছেলের দিকে তাকাই, স্কুলের একটা ছেলে, গ্রামের ঠিক এই লেভেলের একটা স্কুলের ছেলে, সে চিন্তাই করতে পারছে না যে কি করে এই লেভেলে যাওয়া যায়। সুতরাং সো ডিবেট করে তার স্কিল ডেভেলপ হয়েছে, যার ফলে সে এখানে চলে আসতে পেরেছে এবং নিজেকে প্রেজেন্ট করতে পারছে। ধন্যবাদ। তুমি? আমি যেটা বলতে চাচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ভূগোল ও পরিবেশ বিভাগ আমার সাবজেক্ট। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত ছিলাম, বিএনসিসি, লেখাপড়ার বাইরে, তাই তো? লেখাপড়ার বাইরে, যেগুলো মানুষ হিসাবে আমি ভাবতেই আমার ভালো লাগে। বাঁধন নামে একটা সংগঠন আমি করি, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, আমি নিজে 22 বার রক্ত দিয়েছি। তার চেয়ে যে জিনিসটা আমরা বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা করতে যাচ্ছি, যে যারা ঢাকা শহরে আসে, ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, পিজি হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, বারডেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, সেই কারণে রক্তের চাহিদা প্রতিদিনই হচ্ছে, কিন্তু আমরা
বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি করতে পারছি? আমরা যখন আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে তোমার কি মনে হয়েছে, তোমার কি লাভ হচ্ছে বা হয়েছে বা হবে? আমি পার্সোনালি যেটা ফিল করি, এবং আমি যখন আরেকজনকে বুঝাই, যে আপনাকে আমি বুঝাচ্ছি যে আপনি রক্ত দেন, রক্ত দিলে একটা মানুষ বেঁচে যাবে, এবং সেই মানুষ, আপনার সাময়িক ক্ষতি হতেও পারে, সাময়িক খারাপ লাগা থাকতেও পারে, কিন্তু আপনি একজনকে বাঁচিয়ে দিচ্ছেন, আপনার সাময়িক ক্ষতি লাগা থেকে একজন মানুষ বেঁচে যাচ্ছে। একটি হচ্ছে তোমার আত্মতৃপ্তির একটা জায়গা, যে তুমি, এবং আমি মনে করি এটা দায়িত্ব এবং দায়িত্বের বিষয়টিও। তো সাথে সাথে আমরা যে কাজটা করি, বিভিন্ন সময় আমরা পত্রিকায় দেখি, পত্রিকা খুললেই দেখি যে একটা মানুষ বাঁচার জন্য যে আমাকে সাহায্য করুন, অমুক ছাত্রকে, মেধাবী ছাত্রকে সাহায্য করুন। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই কাজটা করে, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন মেলাতে, বিশেষ করে বই মেলাতে আমরা এই কাজটা করে থাকি, যে দলে দলে ভাগ হয়ে ছোট ছোট বক্স করে যে সাহায্য করুন, অমিতকে বাঁচান। আমরা অমিতকে বাংলাদেশের জন্য উদাহরণ, যে আমরা অমিতের উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি যে ছাত্ররা যদি এগিয়ে আসে সৃজনশীল কাজে, তাহলে তার জীবনটা বেঁচে যাচ্ছে। এই ক্ষেত্রে সবার সহযোগিতা অবশ্যই দরকার। আমি তোমার পয়েন্ট বুঝতে পেরেছি। আমি এখানে, স্যার আপনি আছেন, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, আপনি যদি বলেন যে ছাত্ররা যারা ছাত্র, মূল পরিচয় তাদের ছাত্র, তারপরও তারা বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে, এই ধরনের ছাত্র যখন আপনারা দেখেন, আপনারা এই ধরনের ছাত্র এবং শুধু ছাত্র, এদের ভেতরে কোনো রকমের মানে আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, যে আপনারা এনকারেজ করছেন যে ছাত্ররা যারা ইনভলভ আছে তাদেরকে বেশি এনকারেজ করছেন ব্যক্তিগতভাবে, অথবা ইনস্টিটিউশনালি কোনো এনকারেজ করার সুযোগ আছে কিনা, বা জিনিসটি ভালো কিনা? এটা তো অবশ্যই আছে। যেমন ধরেন, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসিতে ছিলাম, ঢাকা রোভার স্কাউটে ছিলাম। এখন আমি বিএনসিসিতে নাই, কিন্তু গত 30 বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট অর্গানাইজেশনের সাথে আমি একজন লিডার হিসাবে আছি, এবং আমার এই অর্গানাইজেশন থেকে প্রতি বছর শত শত ছেলে ভর্তি হচ্ছে। এর ভিতরে আমরা এই যারা রোভার স্কাউট হয় তাদের ভিতরে সর্বোচ্চ একটা অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট রোভার স্কাউট পিআরএস আমরা বলি। আমরা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 22-24 দিতে পেরেছি। এই যে পিআরএস পাবে, সেই ছেলেটা আরো শত শত হাজার হাজার ছেলের ক্ষেত্রে অনেক উঠতে, তার কোয়ালিটি, তার মানবিক গুণাগুণ, যে এখানে অনেকেই বলছিল সৃজনশীল মানে অ্যাক্টিভিটিস, এখানে সৃজনশীলের সাথে সাথে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বিশেষ করে একটা দরিদ্র দেশ, এটা একটা দুর্যোগ প্রবণ দেশ। সুতরাং এই দেশে মানবতা, মানুষকে হেল্প করা, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ক্যাম্পেইন করে, টাকা পয়সা দিয়ে এদের রোভার স্কাউট বিএনসিসি কাজগুলি করে। এই ধরনের ছেলে মেয়েদের যদি উদ্যুক্ত করা যায়, এরা যে ভবিষ্যতে বহুত কাজে লাগতে পারে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, যখন 1998 দীর্ঘস্থায়ী একটা ফ্লাড হলো, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 মাস বন্ধ করে দিলাম, এবং বিভিন্ন কাজ অ্যাক্টিভিটি, তখন বিএনসিসি রোভার স্কাউট তারা একদম ঝাঁপিয়ে পড়লো, টিএসসিসিতে রীতিমতো কাজকর্ম চলতেছে। এমন সময় আমাদের কিন্তু তখন আমরা বিভিন্ন ত্রাণ সংগ্রহ করতেছি ক্যাম্পাস থেকে। আমি ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করলাম, আমরা কি বাইরে যেতে পারি? বলে না, যেতে পারবো না। কেন? তাহলে হয়তো অনেকে চাঁদাবাজি বলবো, আমরা টাকা নিব না, আমরা রুটি নিব, আটা নিব, গম নিব, এইগুলো নিব। বলে না, আমি বলছি তো আমরা স্ক্রাব করে যাবো, তাও যেতে পারবো না। পরে আমাদের মাথায় আইডিয়া আসলো, এই যে ইয়ং ছেলে মেয়েগুলি আছে, জাস্ট আমরা উদয়ন স্কুলে গেলাম, উদয়ন স্কুলে গিয়ে তারপর হেডমিস্ট্রেসকে বললাম যে আমরা এই সংগঠন, আপনারা কিছুই করবেন না। জাস্ট হেডমিস্ট্রেসে তখন বোধহয় শ্যামলী নার্সিং ছিলেন, উনি একটা ছোট্ট কাজ করলেন। উনি ওনার হেডমিস্ট্রেসের রুমে বসলেন, রুমের থেকে অ্যানাউন্স করে দিলেন 40টা রুমে আগামীকাল রুটি অভিযান, এবং তোমরা পাউরুটি নিয়ে আসবা। বুঝতেই পারেন ছেলেমেয়েরা মানে হাজার হাজার পাউরুটি, আমাকে ট্রাক দিয়ে সেই পাউরুটি নিতে হয়েছে, এবং এই কুর্মিটোলা নিয়ে সেখান থেকে লিফট করে এই চাঁদপুর অনান্যকে দেওয়া হয়েছে। এই ছেলেমেয়ে পারেন, এরা একটা বিশাল আর্মি, এবং এদেরকে দিয়ে বিভিন্ন দুর্যোগের সময়, ত্রাণের সময়, রিলিফের সময়, এবং এই যে বলতেছে বাঁধনের কত হিতকর, কত অনহিতকর কাজ, এগুলো ছেলেমেয়েরা যদি এই বয়সে উদ্বুদ্ধ না হয়, পরে আর উদ্বুদ্ধ হবে না। সুতরাং দিস ইজ দি টাইম, এই হাই স্কুল থেকে, তারপরে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, তাদের এই সময় করতে হবে। আমি বুঝতে পেরেছি যে একটা প্রবলেমের কথা বলবো। এটি হচ্ছে আমরা আসলে আমাদের মেইন বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। সেটা আমরা ঘরে গেলে যে প্রবলেমটাই পড়ি, সেটা হচ্ছে আমার বাবা মা। প্রথম প্রশ্ন যেটা, সেটি হচ্ছে আজকে আমরা টিভি সেটের সামনে বসে খুব চমৎকার করে বলছি যে হ্যাঁ, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো খুব চমৎকার, এগুলোতে তোমরা জড়িয়ে যাও, এগুলো খুব ভালো, জনহিতকর। কিন্তু আমি যখন আমার বাসায় ফিরে যাই, তখন চিত্রটা ভিন্ন দেখতে পাই। সেটি হচ্ছে আমার বাবা মা আমাকে কতটুকু এনকারেজ করে আর কতটুকু ডিসকারেজ করে, এই রেশিওটা আমরা যখন দেখতে পারি বাংলাদেশের পার্সপেক্টিভে, তখন মনে হয় আসল চিত্রটা চলে আসে। কারণ আমাদের দেশের বাবা মারা, ম্যাক্সিমাম বাবা মারাই আমি বলবো, যে প্রথমেই তারা চান যে ওই স্যারের ভাষায় বলতে, অধ্যয়ন, আগে অধ্যয়ন করো, তোমার কেরিয়ার করো, তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে, না হলে তোমার জীবন বৃথা, XYZ।
তো এই বিষয়গুলো চলে আচ্ছা আসছে। আমি তোমার প্রসঙ্গে আসছি, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, তুমি বোধহয় যে ব্যাপারটা চলে আসে যে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেই বিএনসিসিতে ভর্তি হয়ে যায় কারণ পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যাবে। এই ব্যাপারটা এই যে স্যার যে বললেন বিএনসিসি সৃজনশীল একটা কার্যক্রম, এই যে পরীক্ষার বেশি নাম্বার পাওয়ার জন্য তারা বিএনসিসিতে ঢুকে যাচ্ছে, এটাকে কি সৃজনশীলতা বলতে পারি আমরা? এক্ষেত্রে আমি একটা কন্ট্রোভার্সিয়াল একটা প্রসঙ্গ হচ্ছে এই কারণে যে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির যে নাম্বারটা দেওয়া হয় সেটা হলো কো-কারিকুলাম অ্যাক্টিভিটি বেশি করে বলেই তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে এই ছেলেটা অন্য আরো 10টা ছেলের চেয়ে ভালো, এবং সে যে সময়টা বিএনসিসি দিয়ে দেশের সেবা করছে সেই সময়টা তাকে এই মার্কসটা সে শুধু এইভাবে পায় না, সে সমর বিজ্ঞান পরীক্ষা 2টা পরীক্ষা দিতে হয়, ওই পরীক্ষায় যদি সে যথাযোগ্য নাম্বার না পায় তাহলে সেই নাম্বারটা পায় না। শুধুমাত্র পরীক্ষা দিয়ে এবং বিএনসিসিকে সময় দিয়ে দেশের সেবা করেই তাহলে সেই নাম্বারটা পেতে আচ্ছা ঠিক আছে আমি ওই ছেলেটার একটা কথা বলতে যাচ্ছি। যারা আসলে মেম্বার হচ্ছে তারা কি আসলে সকলেই কাজে অংশগ্রহণ করছে কিনা, শুধু মেম্বার হলেই তারা নাম্বারটা পাচ্ছে? এটা একটি প্রসঙ্গ আসতে পারে। আমার একটা ছোট্ট কথা আছে, আচ্ছা সেটি হচ্ছে বিএনসিসির প্রশ্ন আসলো, এটা সহশিক্ষা কার্যক্রম আমি সাপোর্ট করি, যে ছেলেটা ডিবেট করছে তাকে কেন মার্কস দেওয়া হচ্ছে না? আমি সেটাই একটা হচ্ছে আমি এই বিষয়ে আসছি, আমি আসছি একটা জিনিস হচ্ছে স্যার আপনাকে তার আগে আমি ইয়ের কাছে তুমি কিছু বলতে চাচ্ছিলে। আমার কথাটা হচ্ছে একটা ছুরি দিয়ে আপেলও কাটা যায়, সেই ছুরি দিয়ে মানুষও খুন করা যায়। এখন অভিভাবকের সাথে কেন একজন সন্তানের বিরোধের সম্মুখীন হতে হচ্ছে? আমার কাছে মনে হয় একজন শিক্ষার্থী যদি তার পড়ালেখা করার পাশাপাশি পড়ালেখাকে ঊর্ধ্বে রেখে পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কন্টিনিউ করে, আমার কাছে মনে হয় না যে কোনো অভিভাবকের বিরোধিতার সম্মুখীন হতে হবে। একজন শিক্ষার্থী যদি তার পড়ালেখা বাদ দিয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিকে ঝুঁকে যায়, অবশ্যই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ও কি বলছে তারপর জি বলো, তুমি বলো। আমি বলতে চাই যে অভিভাবকেরা অবশ্যই সমর্থন করেন এবং উৎসাহ প্রদান করেন, কিন্তু কখনো কখনো যেমন দেখা গেল গত সপ্তাহ থেকে এই পর্যন্ত আমাদের স্কুলে ইন্টার স্কুল ডিবেট ফেস্টিভ্যাল হয়ে গেল, তখন আমাদেরকে সকাল 7টা থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বাসার বাইরে থাকতে হয়েছিল এ ধরনের একটি উৎসব আয়োজন করার জন্য। কিন্তু এই সময়টিতে প্রথম কয়েকদিন অভিভাবকেরা উৎসাহ দিল, পরবর্তীতে কিন্তু তারা সেটা দিতে চাননি, কিন্তু আমাদেরকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একইভাবে সেই সময়টি দেওয়ার প্রয়োজন ছিল। এছাড়াও আমি শিক্ষকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রেখে এই কথাটি বলতে চাই যে ওনার মতো যারা শিক্ষকতার আগে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন তারা অবশ্যই আমাদেরকে এনকারেজ করেন, কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যে যারা জড়িত ছিলেন না তাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে ডিসকারেজ করেন বা এই ধরনের কাজে উৎসাহ প্রদান করতে অন্য শিক্ষকদেরকেও মানা করেন। আমি এই ক্ষেত্রে আমি আবার তোমাদের কাছে আসছি, তার আগে আমি শুধু বলি এখানে কজন শিক্ষক আছেন, অভিভাবক আছেন। শিক্ষক এবং অভিভাবকদেরকে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে আমার দু তিনটা প্রশ্ন, সেটি হচ্ছে ওরাই তুলেছে প্রশ্নগুলো। একটি হচ্ছে যে আমরা আলোচনায় তাদেরকে উৎসাহিত করছি, উদ্বুদ্ধ করছি, বলছি এটি খুব ভালো কাজ, কিন্তু পরিবারের ভেতরে সেরকমের উৎসাহ হয়তো পাওয়া যাচ্ছে না, এটি তোমাদের একটি অভিযোগ। এক আরেকটি হচ্ছে যে কিছু কিছু অ্যাক্টিভিটিকে আমরা বলছি কারিকুলার অ্যাক্টিভিটিকে, সেটার জন্য তারা লেখাপড়ায় একটি বিশেষ জায়গা পাচ্ছে বা নম্বর পাচ্ছে, অন্যান্য অ্যাক্টিভিটিসে নম্বর পাচ্ছে না। এই দুটো বিষয়কে আপনারা কিভাবে উত্তর দিতে চান? জি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যেটাকে বলে ডিইউডিএস, সেটার সঙ্গে আমি জড়িত, আমি ওখানকার মডারেটর। আজকে এখানে যে আলোকিত ছেলে মেয়েগুলো আসছে তারা অনেকেই কিন্তু এই বিতর্কের সঙ্গে জড়িত। তো বিষয়টা হলো যে অভিভাবকের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের সবসময় একটা মানসিক দ্বন্দ্ব থাকে, কিন্তু তারপরেও অভিভাবকরাও ভুল করেন না, ছেলে মেয়েরাও কিন্তু ভুল করে না। যেমন ছোট্ট একটি বিষয় যে আমাদের এখন কম্পিউটার খুব অ্যাভেলেবল, প্রায় প্রত্যেক বাড়িতে আছে যাদের সামর্থ্য আছে, এবং আমরা লক্ষ্য করি যে অল্প বয়স থেকে ছেলেমেয়েরা কম্পিউটার গেম খেলা শুরু করে এবং অভিভাবকরা সাংঘাতিক রকম মনে করেন যেটা খুব খারাপ কাজ। আমি সম্প্রতি বছর 2 আগে আমেরিকাতে যে আমি লক্ষ্য করলাম যে তারা বলছে যে তোমাদের এত অল্প বয়সের ছেলে মেয়েগুলো কিভাবে এত দরিদ্র দেশ হওয়ার পরে কম্পিউটার শিখছে। তা আমি বললাম যে আসলে যারা শিখে কিন্তু তারা কাজের থেকে সম্ভবত অকাজই বেশি করে, কম্পিউটার গেম খেলে। ওরা বলছে না এটাই কিন্তু সবচেয়ে ভালো, কম্পিউটার গেম থেকে যে শুরু করে সে পরবর্তীকালে ভালো কম্পিউটার শিখতে পারে। তো এটা আমাদের ইতিবাচকভাবে দেখা প্রয়োজন। আর যে কথাটা আসছে সেটা হলো বিএনসিসির যে বিষয়টি আছে, এখানে ও বলছে যে আসলে সেখানে 2টো পরীক্ষা আছে। তবে আমরা সোচ্চার হয়েছি বর্তমানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত যে বিএনসিসিতে যেরকম একটা নম্বরের ব্যবস্থা আছে, ডিবেটের মাধ্যমে সেটা করা যায় কিনা। তবে এই বিষয়টা বেশ ব্যাপক একটা আয়োজন নিতে হবে, সে কারণে হচ্ছে না। আমি একটু বলি যে এটা করা হবে, যে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে ডিবেট বা যেমন বিএনসিসি ধরেন প্রসঙ্গ যেহেতু এসছে, এটি যেহেতু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলেই আপনারা নম্বর দিতে পারছেন, কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে যেটা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। যেমন হতে পারে ডিবেট, যেমন হতে পারে কেউ বলেছেন থিয়েটার করছে, কেউ যেমন হতে পারে কেউ অন্য সাজ, যেহেতু তারাও কিন্তু ওই কাজটি করছে, কিন্তু আনফর্চুনেটলি হয়তো তারা এটি বলতে চাচ্ছিল এরা যে তাদের কিন্তু কোনো
নম্বর কিংবা ক্রেডিট কিংবা অ্যাপ্রিসিয়েশন যুক্ত হচ্ছে না। আমি একটু এখানে বলতে চাই জি। সেটা হচ্ছে যে আমি যে তোর ভয়েস করতে 30 বছর যাবত আছি, আমরা একবার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা যারা টিচার আছি 8-10 জন টিচার ঢাকা ইউনিভার্সিটি, তারা পরে চিন্তা করলাম জিনিসটা যদি আমরা একটা ছেলে মেয়েকে এই নাম্বারের লোভ দেখিয়ে তাকে এখানে আনলাম, কতটা এটা ওয়াইসফুল আমি জানি না। ওই একটা ছেলে কিন্তু এখানে বলছে, কারেক্ট কথা বলছে, যদি সত্যি নিজের থেকে নিবেদিত প্রাণে আসে, দ্যাট ইজ কারেক্ট। আমরা তো পারি নাই, কিন্তু পরবর্তীতে ইদানিং যেটা দেখতেছি যে বিএসসিসি যে নাম্বার আছে রোভার স্কাউটিং এ নাই, রেঞ্জারে নাই, এটা নিয়ে বেশ একটা দ্বন্দ্ব। এটাকে দ্বন্দ্ব নিরসন করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত রোভার স্কাউটের জন্য সিলেবাস আমরা তৈরি করে দিচ্ছি, এরা মধ্যে এখন নাম্বার পাবে। তবে জিনিসটা হবে যে আমাদের ধারণা এটা হওয়া উচিত, এক একজন এক এক কারিকুলামে যাবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলামে যাবে, প্রত্যেকটাই নাম্বার থাকবে, যে কোনো একটা নাম্বার সে নিবে, সবগুলি নিতে পারবে না, একটা নিবে। হয় রোভার স্কাউটে নিলে বিএসসিসি পাবে না, বিএসসি রোভার স্কাউটে পাবে না, এরকম থাকবে সুবিধা। এখান থেকে আমি আরেকটা অভিজ্ঞতা বলছি, আমি যখন বিদেশে পিএইচডি করতে যাই নিউজিল্যান্ডে, সেখানে 7 দিনের ভিতরে সমস্ত অ্যাডমিশন ক্লোজড। এই 7 দিনে হাজার হাজার ছেলে মেয়ে আসে, এক সাইডে সমস্ত 60-70টা টেবিল বসা থাকে, সেখানে এরকম বিএনসিসি, রোভার স্কেটিং, ডিবেটিং, স্কেটিং, স্কিইং, তারপর হাইকিং, ট্রাম্পলিং, এরকম সব অর্গানাইজেশন বসে আছে, এবং তারা যার রিক্রুটমেন্ট করতেছে ছাত্রছাত্রীদেরকে, সেখানে কোনো নাম্বার নেই। তার মানে প্রত্যেকটা ছেলে মেয়েদের ভিতরে কিছু না কিছু যোগ্যতা থাকে, তার কেরিয়ারের সাথে অথবা কেরিয়ার বাইরে হইতো, এবং এইগুলিকে নার্সিং করা অত্যন্ত দরকারি। এখানে আরেকটা সুন্দর প্রশ্ন এখানে আসছে যে কিছু কিছু ফ্যামিলি একটু কনজারভেটিভ এটিটিউড থাকতেই পারে, তারা এই জিনিসগুলি হয়তো চেয়ে, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি 1968 যখন হাই স্কুলে ছিলাম, আমাদের টর্নেডো, সেখানে শরীয়তপুরে টর্নেডো হয়, এই টর্নেডোতে আমাদের 1 ঘন্টা আগে স্কুলটা বন্ধ করে দিল আর কি, ছুটি দিয়ে দিছে, কেন আমি জানি না। 1 ঘন্টা পরে যদি হইতো অনেক ছেলে মেয়ে মারা যেত, পুরো বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল সেখানে। তারপরে আমরা রিলিফের জন্য কালেকশনে গেলাম, আমার ফ্যামিলি থেকে আমাকে বাধা দিচ্ছে রিলিফ, আমি কিন্তু বলি নাই। 2 দিন পরে যখন জানলো আমি রিলিফ কালেকশনে গেছি, বাধা দিচ্ছে আমার ফ্যামিলির থেকে। তারা বাধা দিচ্ছে এই কারণে যে রিলিফ যারা তুলতে যায় তারা যদি টাকা মেরে দেয়, এবং টাকা মারাটা ভালো জিনিস না। তো ওই যে আমি তখন কিন্তু বাধাগ্রস্ত পেয়েছি, ওই ছেলেটা কিন্তু ঠিকই বলছে, এরকম বাধাগ্রস্ত কিছু করবে, এটা কিন্তু দিবে, কিছু কিছু করবে। তার পরবর্তীতে যখন আমি ওপেন এয়ারে আরও চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন দেখছি এটা বাধা দেওয়ার জায়গা না, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসলে এরকম কিছু কিছু ফ্যামিলি কিন্তু বাধা আসবে। আচ্ছা দেখি, ওদের মনে অনেক প্রশ্ন, তুমি বলো। কথা হচ্ছে যে বাবা মারা অনেক ক্ষেত্রে বাধা দিচ্ছে, তারা টিভি ক্যামেরার সামনে বলছেন যে আগিয়ে নিয়ে যাওয়া উচিত, কিন্তু বাধা দিচ্ছেন। কিন্তু একটা জিনিস আমার মাথায় সর্বদা আসে যে কেন বাধা দিচ্ছেন, এটা আমাদেরকে দেখতে হবে। আমি মনে করি বাবা মারা কখনোই চান না তাদের ছেলেটা বা মেয়েটা পড়ালেখা খারাপ করুক বা সে সমাজে উঁচু হয়ে না দাঁড়াক। এখন যেহেতু একজন বাবা মা দেখছেন যে তার ছেলেটা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে যেয়ে পড়ালেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তার রেজাল্টটা খারাপ হচ্ছে, তখন তিনি বাধা দেন। আরেকটি বিষয় যেটা আসে, আমাদের বাবা মারা যখন আমাদের বয়সে ছিলেন তখন কিন্তু আমার মনে হয় স্কাউটিং, ডিবেটিং, সকলেই কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এতটা বিস্তৃত হয়নি। আজকে বর্তমানে যতটা বিস্তৃত, অতটা ব্যাপক হয়নি। অতএব তারা বুঝতে পারছেন না যে বর্তমানে ওখানে যে আমাদেরকে কতটা পরিশ্রম করতে হচ্ছে। আমি এই কথাটা মানতে অবশ্যই রাজি যে এটা হয়, যে একটা বিতর্ক আমি করে আসলাম, তারপরে যখন আমি পড়তে বসলাম, আমার মনে হলো আচ্ছা এই জায়গায় এই লাইনটা বললে একটু ভালো হতো, এই কথাটা বললে আর একটু বাহবা পাওয়া যেত। এই ধরনের কথা মনে হয় এটা আমাদের পড়ালেখাটা কিছুটা হলেও হ্যাম্পার করে। তবে তখনই আমি মাঝে মাঝে মনক্ষুণ্ণ হই, আমার বয়সে অনেকে মনক্ষুণ্ণ হন, কিন্তু ঠিক তখনই মনে হয়। তোমার বাবা মাদের প্রতি তোমার কি কোনো বিশেষ সাজেশন আছে কিনা, কোনো যে তুমি বলছো বাবা মারা ঠিক আছেন, জি, বাধা দিচ্ছেন, যে এটারও তাদের নিশ্চয়ই কোনো পয়েন্ট আছে? জি, আচ্ছা ঠিক, আমি যে শুধু একটা মেসেজটা হলো যে আসলে আমাদের দেশে খেয়াল রাখা প্রয়োজন। আমাদের দেশে আমরা গণতান্ত্রিক চর্চা করি রাষ্ট্রে, কিন্তু আমাদের পরিবারগুলোতে কোনো গণতন্ত্র নেই। এটার জন্যই কিন্তু আমরা অগণতান্ত্রিক আচরণ করি অভিভাবক পর্যায়ে থেকে। আরেকটি বিষয় হলো পরিবার পরিকল্পনার কারণে কিন্তু আমাদের জনসংখ্যা কমে আসছে, পরিবারের সন্তান হচ্ছে 1টি বা 2টি, এবং আগে যখন 5-6 জন ছেলে মেয়ে হতো, বাবা মার আশা থাকতো 5-6 জন 5-6 দিকে যাবে, কিন্তু এখন একজন সন্তানের মধ্যেই মনে হচ্ছে সে গায়ক হবে, নায়ক হবে, সুরকার হবে, ডিবেটার হবে, সবকিছু হবে। আমার মনে হয় এগুলো আসলে অভিভাবকের উচিত একটু ফ্রেন্ডলি হওয়া, বিশেষ করে আমি বলবো মেয়েদের প্রতি, কারণ মেয়েদেরকে নিয়ে আমাদের যেরকম ভয়, তেমনিভাবে তাদেরকে চাপের মধ্যে রাখা হয়, কিন্তু মেয়েরা কিন্তু অনেক সৃজনশীল। আমার মনে হয় অভিভাবকরা গণতান্ত্রিক হবেন, বন্ধুসুলভ হবেন, এবং বিশেষ করে মেয়েদের প্রতি অন্ততপক্ষে কিছুটা আন্তরিক হবেন। আপনাকে না আর সুযোগ নেই, আমাদের অন্য দিন আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সুধী দর্শক, আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষ যে কথাটি এসছে যে আমাদের পরিবারের ভেতরে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হোক, এই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আজকে তোমরা এসছো, আপনারা যারা এসছেন অতিথি হিসেবে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্য বিষয়ে, অন্য দিন, অন্য পর্বে আমরা কথা বলবো। অনুষ্ঠান দেখবার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।